চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে বিসিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রি শিপমেন্ট ছাড়াই আমদানি করা যন্ত্রপাতি সাভারে। চাইনিজ কন্ট্রাক্টর যখন ফার্স্ট শিপমেন্টে আমাদের পিএসআই টিম গেছে, তখন তারা বলছে যে পাম্পগুলো তারা অ্যাসেস দিতে পারবে না। যেই মেটেরিয়ালস কোয়ালিটি খারাপ সেটাই ব্যবহার করা হবে না, এটা সরকারের হবে না, এটা কন্ট্রাক্টরের আলটিমেটলি ক্ষতি হবে। খালি চোখে থামরুলে দেখতে পাচ্ছেন আপনারা জং ধরে আছে, তারপরে সিঁড়ির যে ঢালাইগুলো দেখলেন ফাটা ফাটা অবস্থা, সেখানে যদি সালফাইড করোনেশন হয়ে যায় এতে হবে কি এটা 6 মাস টিকবে, সিঁড়িগুলো খসে খসে পড়ে যাবে অটোমেটিক। মারাত্মক দূষণের মুখে ধলেশ্বরী, ট্যানারি মালিকদের ক্ষোভ। 12-13 বছর যাবতে কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলে আসছে। তড়িঘড়ি করে আপনার সিটিপি যদি সম্পূর্ণ করার চেষ্টা করে, তাহলে আমি মনে করি যে এটা আপনার আমাদের জন্য চরম হুমকি হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি জুনায়েদ আল হাবিব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রমজানে অফিস সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। মন্ত্রিসভায় সিদ্ধান্ত, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিজস্ব নিয়মে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কার্যক্রম মুলতবি চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ করে আবারও সময় দিলেন আদালত। পরবর্তী শুনানি 15 মে। নির্বাচনে কে অংশ নেবে কে নেবে না তা ইউরোপীয় ইউনিয়নের বিষয় নয়। 2014 থেকে শিক্ষা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ। সারা দেশে প্রতিদিন গড়ে 8 শিশু ও 3 জন নারী সহিংসতার শিকার হয়। দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সমাজ ও পরিবারের সচেতনতা জরুরি, বলছেন মানবাধিকার কর্মীরা। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জয়ন্তীতে দেশ জুড়ে নানা আয়োজন। কবিগুরুর স্মৃতি ধরে রাখার দাবি। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে বিসিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ উঠেছে। আমদানি করা 18টি কন্টেইনারে যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরে আটকে থাকার পর বুয়েটের নিষেধাজ্ঞা অমান্য করে নেওয়া হয়েছে প্রকল্প এলাকায়। এসব যন্ত্রপাতির যাচাই বাছাই কার্যক্রম বা প্রি শিপমেন্ট ইন্সপেকশন সাভারে করার জন্য বুয়েটকে চিঠিও দিয়েছে বিসিক। এত সব অনিয়মের ব্যাপারে জুৎসই কোনো ব্যাখ্যাও দিতে পারেনি বিসিক। থেমে নেই ধলেশ্বরীর দূষণও। জুবায়ের ফয়সালের রিপোর্ট। পাম্পের এখানে যদি ম্যাগনেটটা যেহেতু লেগে গেছে, লাগার অর্থ হলো এটা স্টেনলেস স্টিল না। সাভারের নির্মাণাধীন চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্লান্টের অসমাপ্ত 6টি মডিউলের কাজ শেষ করতেই 2015 সালে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিসিক, যার পরিপ্রেক্ষিতে চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসে 18 কন্টেইনার মালামাল। যদিও এসব যন্ত্রাংশ আসার কথা ছিল ইউরোপীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। বিষয়টি জানাজানি হয় 2015 সালের 28শে জুলাই বুয়েট থেকে শিল্পনগরী প্রকল্পের তখনকার পরিচালক সিরাজুল হায়দারের কাছে লেখা এক চিঠির মাধ্যমে, যেখানে বলা হয়েছিল প্রথম এলসির দ্বিতীয় শিপমেন্টের এসব পণ্য মানসম্পন্ন নয়। উল্লেখ করা হয়নি কোনো যন্ত্রপাতি তৈরির উপাদান সম্পর্কেও, সম্পন্ন হয়নি শিপমেন্টের আগের যাচাই বাছাইও। বুয়েটের এ আপত্তির কারণেই দীর্ঘ 1.5 বছর কন্টেইনারগুলো আটকে থাকে চট্টগ্রাম বন্দরে। চাইনিজ কন্ট্রাক্টর যখন ফার্স্ট শিপমেন্টে আমাদের পিএসআই টিম গেছে, তখন তারা বলছে যে পাম্পগুলো তারা অ্যাসেস দিতে পারবে না। পরে আমাদের এখান থেকে হাই পাওয়ার মিনিস্ট্রি থেকে 4 জনের একটা টিম তাদের চায়না গেছি, তখনও রাজি হয়নি। পরে তারা উইদাউট পিএসআই এই জিনিসটা পাঠিয়ে দিয়েছে। তবে এবছরের 24শে এপ্রিলে বুয়েটকে একটি চিঠি দিয়ে বিসিক জানায় এসব পণ্যের পোস্ট ল্যান্ডিং ও প্রি শিপমেন্ট ইন্সপেকশন করতে হবে সাভারেই। এতে অস্বীকৃতি জানায় বুয়েট। যদিও সিইটিপিতে এসব মালামাল ব্যবহার করা হবে না বলে দাবি শিল্পনগরীর প্রকল্প পরিচালকের। তবে ব্যবসায়ীরা বলছেন এতে বন্ধ হবে না পরিবেশ দূষণ। যেই মেটেরিয়ালস কোয়ালিটি খারাপ সেটাই ব্যবহার করা হবে না, সেটা স্যার বলে সেটা আমরা নিয়ে এসেছি। এসএস পাম্প অলরেডি নিয়ে আসা হয়েছে, ক্ষতিপূরণটা কন্ট্রাক্টরেরই হবে। বিসিকের উপরে আমাদের কোনো আস্থাই নেই। তড়িঘড়ি করে আপনার সিটিপি
যদি সম্পূর্ণ করার চেষ্টা করে তাহলে আমি মনে করি যে এটা আপনার আমাদের জন্য চরম হুমকি হবে। বর্জ্য শোধনে এখনই অপারগ হয়ে পড়েছে সিইটিপির দুটি চালু মডিউল। অবকাঠামো নির্মাণেও ধরা পড়েছে ব্যাপক ত্রুটি। খালি চোখে থামরুলে দেখতে পাচ্ছেন আপনারা জং ধরে আছে, তারপরে সিঁড়ির যে ঢালাইগুলো দেখলেন ফাটা ফাটা অবস্থা, সেখানে যদি সালফাইড করোনেশন হয়ে যায় এতে হবে কি এটা 6 মাস টিকবে, সিঁড়িগুলো খসে খসে পড়ে যাবে অটোমেটিক। যেখানে মানুষের জীবন হানির ব্যাপার সেখানে তো কম্প্রোমাইজের কোনো প্রশ্নই আসতে পারে না। এই অবস্থায় চালু মডিউল থেকে সম্পূর্ণভাবে বর্জ্য শোধন না হওয়ায় মারাত্মক দূষণের কবলে পড়েছে প্রকল্পের চারপাশের জনপদ ও জলাধার। রাষ্ট্রের উন্নয়ন আর অগ্রযাত্রা নিয়ে সরকার আর সরকারি প্রতিষ্ঠান সবসময় একই ভাবনা যে ভাবেন না, তার বড় প্রমাণ সাভারের নতুন চামড়া শিল্পনগরী। একদিকে সিইটিপিতে ঢুকছে নিম্নমানের যন্ত্রপাতি, অন্যদিকে সেই সিইটিপি থেকে বের হওয়া দূষিত পানি চোরাপথে ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। এরকম অব্যবস্থাপনা আর গাফিলতির শেষ কোথায় তা জানে না কেউ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, হেমায়েতপুর, ঢাকা। রমজান মাসে অফিস সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব নিয়মে সিদ্ধান্ত নেবেন বলেও জানানো হয়। বৈঠকে ব্যাংক সংশোধন আইন 2017-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সংশোধন অনুযায়ী কোনো ব্যাংক কোম্পানির পরিচালক এক নাগাড়ে 9 বছরের বেশি সময় থাকতে পারবেন না। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করেন। 9টা থেকে 3:30 একটানা এটা হলো সময়সীমা, মাঝখানে 15 মিনিটের বিরতি, 1:15 থেকে 1:30 এটা জোহর নামাজের জন্য। অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য অফিসগুলো তারা নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে নিজেদের সময়সূচি নিজেরা পুনর্নির্ধারণ করে নেবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে আগামী 15ই মে সোমবার দিন ধার্য করেছেন আদালত। দুপুরে রাজধানীর বকশীবাজারে অস্থায়ী বিশেষ জজ আদালতে আজকের কার্যক্রম মুলতবি চেয়ে বেগম জিয়ার আইনজীবীর করা পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন বিচারক কামরুল হোসেন মোল্লা। এর আগে সকালে আদালতে হাজির হয়ে বিচারক পরিবর্তন সংক্রান্ত একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন আছে জানিয়ে আজকের কার্যক্রম মুলতবির আবেদন করেন বেগম জিয়ার আইনজীবী। এই আবেদন খারিজ করে দুর্নীতি মামলায় আজই আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেন আদালত। এর পরপরই 10 মিনিটের বিরতি থেকে ফিরে অসুস্থতার কারণ দেখিয়ে আবারও মুলতবির বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করলে বিচারক কামরুল হোসেন মোল্লা তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। জজ সাহেব বললেন যে আপনাকে তো অর্ডার আনতে বলেছিল, আপনি তো অর্ডার আনেন নাই, অনেকদিন হয়ে গেল, এটা আমাকে 60 দিনের ভিতরেই শেষ করতেই হবে। তখন আমরা বললাম একটা পিটিশন দিয়ে যে উনি অসুস্থ, আজকে 342 কার্যক্রম চলতে পারে না। এটা শোনার পরে 15ই মে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে, নাহলে সেই দিন উনি আবার এই কেসটার কার্যক্রম শুরু করবেন। উচ্চতর আদালতের কোনো স্টে নেই, কোনো স্থগিত আদেশ নেই, কোনো আদেশ তারা আনতেও পারেন নেই। তারপরেও তাকে সময় দেওয়া হয়েছে। আজকে নিয়ে 3টি তারিখ সিনিয়র স্পেশাল কোর্ট তাদেরকে সময় দিয়েছেন, কিন্তু তারা উচ্চতর আদালত থেকে কোনো আদেশও আনতে পারেন নাই মামলাকে স্টে করার জন্য। ওনারা প্রতিনিয়তই মামলার বিচারিক কার্যক্রমে নতুন নতুন করে তথ্য হাজির করছেন, আর এই বিচারের কার্যক্রমকে দীর্ঘায়িত করার জন্য তারা চেষ্টা করছেন। নির্বাচনে কে অংশ নেবে কে নেবে না তা ইউরোপীয় ইউনিয়নের বিষয় নয়। 2014 থেকে শিক্ষা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়াদু। একই সময় জিএসপি সুবিধা অর্জনের ব্যাপারে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও দ্বিধাবিভক্ত হয়ে পড়ে পশ্চিমা বিভিন্ন দেশ সহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায়। 2019 সালে আরেকটি জাতীয় নির্বাচনের আমেজ এখন রাজনীতিতে। ইউরোপীয় ইউনিয়নের 60তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তাই প্রশ্ন ছিল, এবার কি অবস্থান হবে আন্তর্জাতিক সংস্থাটির? নির্বাচনের পরিবেশ নিয়ে বা তাদের পর্যবেক্ষণ কি?
কোন দল নির্বাচনে এলো কোন দল এলো না এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের 2014 সালের নির্বাচন থেকে শিক্ষা নেয়ার সুযোগ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সব সময়ের মতোই প্রত্যাশা করে আগামী নির্বাচন হবে সবার কাছে গ্রহণযোগ্য। এই দিন পুরো জাতির জন্য একটি উৎসবের দিন হবে বলে আমরা আশাবাদী। দেশের রাজনীতিতে হেফাজত ইসলামের সক্রিয়তা নিয়েও নিজেদের পর্যবেক্ষণের কথা জানান পিয়েরে মায়াদু। যে কোনো দলেরই মূল প্রক্রিয়ার মধ্যে আসা আশাজনক বিষয়, তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এ প্রক্রিয়ার ফলে কেউ যেন পিছিয়ে না পড়ে। তবে শেষ পর্যন্ত এটা কতটা কার্যকর ভূমিকা রাখে সেটা পর্যবেক্ষণ করতে হবে। দীর্ঘদিন ধরে ইউরোপের বাজারে জিএসপি সুবিধার বিষয়টি ঝুলে আছে, তবে এবার এ বিষয়ে অগ্রগতির কথাই জানালেন ইইউ রাষ্ট্রদূত। জিএসপি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি দারুণ ও প্রশংসনীয়। আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো এটি পুনর্বিবেচনার জন্য বৈঠকে আলোচনা হবে। এক্ষেত্রে কি কি ঘাটতি আছে তা আলোচনা করে দূর করার চেষ্টা করা হবে। একই সময়ে বর্তমানের অর্জন ধরে রাখতে হবে। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের আগ্রহের বিষয়টিকে স্বাগত জানিয়ে পিয়েরে বলেন, এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নও আন্তরিকতা নিয়ে কাজ করছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সরকারের সাথে জাতীয় পার্টির কোনো বিরোধ নেই, জোট গঠন তাদের দলীয় বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী। জাতীয় পার্টি মহাজোটে 2014 সাল থেকে নেই, তারা এখন যেটা আছে সেটা ঐকমত্যের সরকার, আর তারা একটা জোট করবে এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। এই যে 58 সদস্যের যে অ্যালায়েন্স, এটা বাংলাদেশের মধ্যে রেকর্ড এবং এটা একটা চমক আছে। তবে এই চমকের রেস শেষ হতে কত সময় লাগবে সেটার জন্য আগামী নির্বাচন পর্যন্ত মনে হয় অপেক্ষা করবে। দুপুরের সময় আরো থাকছে। আশুলিয়া থেকে সারোয়ার তামিম গ্রুপের 2 সদস্য আটক, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ। রাজধানীর মতিঝিল থেকে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্য। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেন আদালত। সকাল 11টায় শুনানি শুরু হয়ে চলে দুপুর 1:15 পর্যন্ত। শুনানিতে আদালতের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের কিছু অংশ পড়ে শোনান রাষ্ট্রপক্ষ। পরে আদালত ধারাবাহিকভাবে এই মামলার শুনানি চলবে জানিয়ে আজকের শুনানি মুলতবি করেন। এ সময় মামলায় নিয়োজিত অ্যামিকাস কিউরিরাও উপস্থিত ছিলেন। এর আগে 2016 সালের আগস্টে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণা করে হাইকোর্ট। মার্শাল ল আমলে যেই বিধানটা ছিল সেই বিধান থেকে ফিরে যাওয়ার জন্য, মূল সংবিধানে ফিরে যাওয়ার জন্য এই 16তম সংশোধনী। কাজেই যেহেতু মূল সংবিধানে ফিরে যাওয়ার প্রয়াস এবং ফিরে যাওয়া হয়েছে, সুতরাং সেটাকে আর অবৈধ বলে ঘোষণা করার কোনো অবকাশ নেই। জেএমবির সারোয়ার তামিম গ্রুপের 2 সদস্য ইমরান ও রফিককে আটক করেছে র্যাব। জঙ্গি কর্মকাণ্ডের জন্য বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এক খুনির আত্মীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে স্বীকার করেছে আটককৃতরা। গত রাতে তাদের আশুলিয়া থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায় আটককৃত ইমরান 2001 সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজিবির হয়ে কাজ করত। 2015 সালে সে জেএমবিতে যোগ দেয়। ইমরান মূলত জেএমবির জন্য বিস্ফোরক সংগ্রহ, ক্রয় এবং বিতরণের কাজ করত, আর এই বিতরণের কাজে তাকে সাহায্য করেছে আটককৃত রফিক। ইমরান ময়মনসিংহ এবং রফিক নেত্রকোনার বাসিন্দা। ইমরান একসময় একটি কেমিক্যাল কোম্পানিতে কাজ করায় সে বিস্ফোরকের ওপর পারদর্শিতা অর্জন করে, আর রফিক চট্টগ্রামের একটি মাদ্রাসার শিক্ষক। তারা স্বীকার করেছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি এবং দ্বন্দ্বপ্রাপ্ত একজনের খুবই নিকট আত্মীয় তাদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদের সঙ্গেও সম্পৃক্ত হয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে এই কাজের জন্যে তারা যে অস্ত্র এবং গোলাবারুদ প্রয়োজন হয় সেগুলি তারা তাদেরকে সরবরাহ করবে। এই তথ্যটা
তারা আমাদেরকে দিয়েছে। ঝিনাইদহের লেবুতলায় জঙ্গি আস্তানায় অভিযান সাবটেল স্প্লিট শেষ হয়েছে। অভিযানে 7টি গ্রেনেড, একটি বোমা ও একটি পিস্তল সহ বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় 7টি গ্রেনেড ও একটি বোমা নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। সকালে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদের নেতৃত্বে অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজমের বোম ডিসপোজাল ইউনিট। পরে বেলা 12:30টায় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিংয়ে অভিযানে সমাপ্তি ঘোষণা করেন ডিআইজি। এ সময় তিনি জানান, আটক শামীম জঙ্গি তৎপরতার ক্ষেত্রে তথ্য আদান প্রদানে সহযোগিতা করত। গত 4 মে ঝিনাইদহের লেবুতলায় ওই বাড়ি থেকে শামীমকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রোববার ঝিনাইদহে সদর লেবুতলার মহেশপুর উপজেলার বজরাপুর এলাকায় হঠাৎ পাড়া একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে অভিযানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে একজন ও গুলিতে একজন নিহত হয়। এর মধ্যে তুহিন নামে একজনের পরিচয় পাওয়া গেলেও আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আটক শামীম গুলশানের হোলি আর্টিজান হামলার ঘটনার মূল হোতা নিবরাসের আশ্রয়দাতা ছিল বলেও জানিয়েছে পুলিশ। একটা গ্রেনেডের মাত্রা বা তীব্রতা এত বেশি ছিল যে এ দিয়ে কয়েকজন লোক ক্ষতিগ্রস্ত বা মারা যেতে পারে। সেই ধরনের 8টি শক্তিশালী, একটা 9mm পিস্তল, 3 রাউন্ড গুলি এবং ইলেকট্রনিক ডিভাইস যা দিয়ে শক্তিশালী অনেক কিছু তৈরি করা সম্ভব ছিল, আমরা এগুলি পেয়েছি। গতকালকে বমি আমরা আজকে বিনষ্ট করেছি যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের দিয়ে। গতকাল যে জঙ্গি মারা গেছে এদের পরিচয় পাওয়া গেছে দুইজনেরই? একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম তুহিন। আর একজনের পরিচয় পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি, পরিচয় পেলে আপনাদের জানাবো। যারা জঙ্গিদের আশ্রয় দেয় তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়াকে সবিনয়ে জানাতে চাই, আমরা বিএনপি ভাগ করতে চাই না। আমরা চাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থাকুক এবং সেই ঐক্যবদ্ধ বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু আমাদের সন্দেহ হয় বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে চায় কিনা। তারা সারা দেশে কর্মী সভা করছে, প্রত্যেকটি কর্মী সভায় মারামারি, নিজেরা মারামারি, চেয়ার ছোড়াছড়ি আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি। ঢাকা ওয়াসা ও নগর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় না থাকায় সামান্য বৃষ্টিতেই জলজট ও অপরিচ্ছন্নতায় কারণে চরম ভোগান্তি পোহাতে হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। জনবল কম থাকায় নগর কর্তৃপক্ষের সঙ্গে সমান তালে কাজ করতে পারে না ওয়াসা, দাবি সিটি কর্পোরেশনের। তবে ওয়াসা বলছে সমন্বয়ের মাধ্যমে এবারের বর্ষায় জলজট নিরসনে কাজ করবেন তারা। সিটি কর্পোরেশন নিয়ে মিজানুর রহমান কবিরের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। বাংলা মোটর থেকে শাহবাগ হয়ে পুরনো ঢাকার দিকে চলে যাওয়া এই রাস্তার পাশের ড্রেনটি প্রয়োজনের তুলনায় বেশ সরু। কোনো কোনো জায়গায় এর অস্তিত্বই চোখে পড়ে না। বৃষ্টি হলেই তাই এখানে তৈরি হয় জলাবদ্ধতা। আসছে বর্ষার প্রস্তুতি হিসেবে নগর কর্তৃপক্ষ সংস্কার কাজ করছে। ঢাকা দক্ষিণের পাড়া মহল্লাতে অপরিকল্পিত নির্মাণের কারণে অনেক জায়গায় ড্রেনগুলো অস্তিত্ব হারিয়েছে। নতুন করে নির্মাণ ও সংস্কারের বাইরে মূলত পানি প্রবাহ বজায় রাখার জন্য বর্জ্য পরিষ্কার করার দিকে নজর রাখে কর্তৃপক্ষ। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের অভিযোগ, ওয়াসা যথাসময়ে বর্জ্য না সরানোয় সমস্যা থেকে যায় অনেক জায়গায়। কুষ্টি দালান পর্যন্ত রাস্তার মধ্যে পানি হয়, আবার পেছনের রাস্তা যেটা আছে ওই রাস্তাটা তো অনেক পানি হয়। নাজিমুদ্দিন তো দেখতেছি ছোটবেলা থেকে ডুবে থাকে, মেয়র আসে মেয়র যায়, সমস্যা থেকে যায়। যখন বৃষ্টি হয় আবার ওই ময়লাগুলো ড্রেনে চলে মানে ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়। ময়লাটা কিন্তু আমার ইঞ্জিনিয়ার উঠাইতে পারবে না। ময়লাটার জন্য আমার যারা পরিচ্ছন্ন কর্মী তাদেরকে আমাদের রাখতে হবে। আমরা চাবো স্থায়ীভাবে প্রত্যেকটি ওয়ার্ডে যাতে ওয়াসার পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হোক। বর্ষার যতই ঘনিয়ে আসছে সক্রিয়ভাবে আমরা পদক্ষেপ নিয়ে আমরা এই কাজটি করব, জানি কোনো রকমের জলবদ্ধতা বা জনগণের কোনো অসুবিধা না হয়। নগর কর্তৃপক্ষের দাবি 117 কিলোমিটার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মাঠ পর্যায়ে জরুরি সেবা দিতে কর্মী সংখ্যা বাড়ানো এবং ওয়াসার সাথে তথ্য বিনিময় করতে ওয়াকি-টকি দেওয়া হয়েছে। ওয়াসাকেও রিকোয়েস্ট করছি তারা যেন এই ইমার্জেন্সি রেসপন্স টিমের মাধ্যমে আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে। ওদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, অত ওদের ফিল্ড পর্যায়ে ওইরকম লোক নেই। সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি যে আমাদের 360 কিলোমিটার পাইপলাইন আমরা পরিষ্কার করেছি বা করব, আর ওনারাও যেন 2000 কিলোমিটার পাইপলাইনটাকে পরিষ্কার করেন। খালের জিনিসগুলো হচ্ছে সব সলিড ওয়েস্ট, তো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিন্তু সিটি কর্পোরেশনে, ঢাকা ওয়াসার না। ড্রেন সচল রাখতে বাসাবাড়ি ও নির্মাণ সামগ্রীর বর্জ্য যেখানে সেখানে না ফেলার অনুরোধ সংশ্লিষ্ট সংস্থাগুলোর। ওয়াসা জানায় পাড়া মহল্লার পানি দ্রুত সরে না গেলে শক্তিশালী পাম্প বসিয়েও অতিরিক্ত পানি নিষ্কাশন সম্ভব হয় না।
মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 বছরের মধ্যে ঢাকা উত্তরের সব রাস্তায় এলইডি লাইট জ্বলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এছাড়া 2018 সালের ডিসেম্বরেই উত্তর সিটির চলমান সকল উন্নয়নমূলক কাজ শেষ হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর গাবতলী গৈদারটেকে নির্মিত গৈদারটেক মনসুরাবাদ সংযোগ সড়ক ও ব্রিজ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র আনিসুল হক। এই সংযোগ সড়কটি চালু হলে মোহাম্মদপুর আদাবরবাসী সহজেই গাবতলী মিরপুর এলাকায় যাতায়াত করতে পারবে। এতে মিরপুর রোডের ওপর গাড়ির চাপ কমবে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। আগামী 1 বছরের মধ্যে ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তা ইনশাআল্লাহ লাইটে আলোকিত হয়ে যাবে। সব কোন জায়গা আগামী 1 বছরের মধ্যে আমরা 5200 ক্যামেরা লাগাবো এই ঢাকা শহরের এই এলাকায়। আমাদের যেটা ডিপ্লোম্যাটিক এরিয়া সেখানে আমরা 1200-র মতো লাইট লাগিয়েছি। মেয়রের কাউন্সিলর এবং মেয়রের অফিস আজকে একটি পরিবারের মতো কাজ করছে। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন, আমরা আপনাদের বিশ্বাস নষ্ট করব না। 3 বছরের মধ্যে ঢাকা শহর এই এলাকা অনেক বদলাবে। রাজধানীর পূর্বাঞ্চলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সকাল থেকে পূর্বাঞ্চল এলাকায় এই অভিযান পরিচালনা করে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূর্বাঞ্চলের প্রকল্প কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীর্ঘদিন ধরে পূর্বাঞ্চলের 1 নম্বর, 11 নম্বর ও 12 নম্বর সেক্টরে বেশ কিছু জমি দখল করে ব্যবসা বাণিজ্য করে আসছিল স্থানীয় দখলদাররা। দখলকৃত জমিতে হোটেল, রেস্টুরেন্ট, কাঁচাবাজার ও ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয় রাজুক। পূর্বাঞ্চলের নিজস্ব জমিতে থাকা অন্যান্য অবৈধ স্থাপনা শিগগিরই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বিগত 5 বছরে প্রতিদিন গড়ে 8 শিশু এবং 3 জন নারী সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে পারিবারিক কলহ, ধর্ষণ, এসিড নিক্ষেপ তো আছেই, সেই সঙ্গে ঘটছে হত্যা ও অপহরণের মতো ঘটনাও। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, সহিংসতা বন্ধে বিচারের দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি পরিবার ও সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। এটা সরষা ক্ষেত ছিল, যে বিলে সরষা খেতে যায় নিজেরটা নিজে তুলসার ছবি। কেরানীগঞ্জের 5ম শ্রেণীর শিশু আব্দুল্লাহর কথা অনেকেরই মনে আছে নিশ্চয়ই। নিজের দাদার আপন ছোট ভাই অর্থের লোভে অপহরণ করে মুক্তিপণ নিয়েও খুন করে আব্দুল্লাহকে। বড় ছেলের শোক ওলটপালট করে দিয়েছে মা রিনা বেগমের জীবন। সে ঘটনায় দায়ের করা মামলায় বেশিরভাগ আসামি এখন জামিনে মুক্ত। 1 বছর 4 মাস চলতেছে, কিন্তু আমার চোখের পানি নিবারণ হয় না। আমি সারাক্ষণই কাঁদি আব্দুল্লাহর জন্য, যে আমার বড় ছেলে সারাক্ষণই মনে পড়ে। আব্দুল্লাহর কবরের পাশে মাঝে মধ্যেই দাঁড়িয়ে থাকেন বাবা আর ছোট ভাই। শুধু আব্দুল্লাহ কেন, নারায়ণগঞ্জের ত্বকির কথাই ধরা যাক। ত্বকি হত্যার বিচার আলোর মুখ দেখছে না বহু বছরেও। শিশু অধিকার ফোরামের তথ্য মতে গত 5 বছরে সারা দেশে সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় 15,000। এর মধ্যে শুধু অপহরণই হয়েছে 744 জন শিশু। একইভাবে সহিংসতার শিকার হচ্ছে নারীরাও। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হিসেবে 2012 থেকে গত মাস পর্যন্ত নারীর উপর সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় 6000। এ সময়ে অপহরণের শিকার 218 জন নারী। তবে এসব পরিসংখ্যান শুধুমাত্র পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি হয়, সংবাদপত্রে না আসা ঘটনাগুলো গণনার বাইরেই রয়ে গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, শিশু ও নারীর উপর সহিংসতা রোধে যত উচ্চবাচ্যই শোনা যাক না কেন, এসব ঘটনা থামছে না কোনোভাবেই। সামাজিক অবক্ষয়টা আসলে আগের থেকে অনেক বেড়েছে। মানুষ আসলে একটা অস্থির সময়ের মধ্যে আছে। এই অস্থির সময়ের এক ধরনের প্রতিক্রিয়ায় কিন্তু এই ধরনের ঘটনা। সাধারণত বয়স্কদের দ্বন্দ্বের বলি হচ্ছে শিশুরা। অপহরণ, ধর্ষণ, খুনসহ নানাবিধ সহিংসতা বন্ধে বিচারের দীর্ঘসূত্রিতা ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবকেও দায়ী করেছেন তারা। যে কোনো ধরনের অপরাধ করলে সেটা শিশুদের ক্ষেত্রে হোক আর বয়স্কদের ক্ষেত্রে হোক, তার শাস্তির ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এটির দায়িত্ব একমাত্র রাষ্ট্রযন্ত্রের। সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি অপহরণের পর আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অল্প সময়ের মধ্যে সুমাইয়াকে উদ্ধার করেছে, সব ঘটনায় তেমন তৎপর হওয়া গেলে এসব অপরাধ অনেকাংশেই কমে যাবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে।
ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমানুয়েল ম্যাক্রো। প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, অভিবাসীদের জন্য কাজ করবেন বলে আশা প্রকাশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক জীবনে অনন্ত জীবনের উৎস, হৃদয়নিষ্ঠ প্রেমিক, প্রবলভাবে ভালোবেসেছিলেন চন্দ্রভরা আকাশ আর বিশ্বভরা প্রাণের পৃথিবীকে। তাই তো প্রাণের আবেগেই গানে গানে প্রকৃতির নিবিড় সৌন্দর্যের ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী। জন্মতিথিতে কবিগুরুর সৃষ্ট প্রকৃতি পর্যায়ের গান দিয়ে তাকে স্মরণের এই আয়োজন। আকাশে মেঘের আনাগোনা, এরপরই ঝুম বৃষ্টি, ভেজে প্রকৃতি, সাথে মানুষের মন, সঙ্গীতে তখন উদ্বেলিত প্রাণ। নিঃশব্দ উদার, জ্যোতির্ময়, বিনম্র আগমন শরতের। এই ঋতুতে রবির বাণী আর সুর নতুন রূপ রহস্যের দিকে ধাবিত করে প্রতিটি বাঙালিকে। হেমন্ত বিষণ্ণতার ঋতু, তারপরও ধরিত্রীর অন্তরঙ্গ সহচরী। হেমন্তের দুঃখ ঝরা দিনে রবীন্দ্রনাথের সুর আমরা খুঁজে ফিরি। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ডালে ডালে। এসেছে শীত, পাতা ঝরা নির্জনে, শূন্য বনে। এই ঋতুতে রবির গানের বাঁধনে বেদনাঘন আলাপন শ্রুত হয়। মধুর মিলন ঘটাতে আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। বসন্ত যে এসেছে ধরায়, রবীন্দ্রনাথ ছাড়া ঋতুরাজ বসন্ত যেন অসম্পূর্ণ। তীব্র তাপদাহ নিয়ে আসে গ্রীষ্ম, তবুও সকল জীর্ণতাকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখায় এই ঋতু। বাঙালির জীবনে এমন দিন হয়তো আসবে যখন ষড়ঋতুর বৈচিত্র্য খুঁজতে রবীন্দ্রনাথের কাছেই ফিরে আসতে হবে। গোটা রবীন্দ্র গানকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে মনে হবে যে আমরা ষড়ঋতুর বাংলাদেশে আছি, এবং এই বাংলাদেশের যে বৈচিত্র্য সেটি রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়েও ব্যক্ত হয়। প্রাকৃতিক যে পরিবর্তন ঘটছে তাতে হয়তো একদিন আমাদেরকে রবীন্দ্রনাথের গানের কাছে গিয়ে জানতে হবে বাংলাদেশ ষড়ঋতুর দেশ ছিল। প্রতিটি ঋতুর সমাগম ও অবসানের মিলন বিরহে রবীন্দ্রনাথ বাঙালিকে আনন্দে ফিরে আসার বর্ণাঢ্য আয়োজন। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অস্তিত্ব সংকটে রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহের কাছারি বাড়ি। কবিগুরুর স্মৃতি ধরে রাখার দাবি এলাকাবাসী ও কবি ভক্তদের। শিগগিরই সংস্কারের জন্য প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে প্রশাসন। কুষ্টিয়া থেকে এস.এম. রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোঝার উপায় নেই, এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহের কাছারি বাড়ি। দেয়ালে ফাটল, চুরি হয়ে গেছে দরজা জানালা, আগাছা গ্রাস করেছে রবি ঠাকুরের স্মৃতি। অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে জমিদার বাড়ির জৌলুস হারিয়েছে অনেক আগেই। কাছারি বাড়ির পাশের ঠাকুর বাড়ির দাতব্য চিকিৎসালয়টিও জরাজীর্ণ অবস্থা। ঐতিহাসিক এ নিদর্শনের এমন বেহাল দশায় আগের মতো দর্শনার্থীও আসে না বলে জানান স্থানীয়রা। রবি ঠাকুরের স্মৃতি ধরে রাখতে এ স্থাপনা সংস্কারের দাবি কবি ভক্তদের। বিভিন্ন জানালা দরজা ছিল, সেটা এখন চুরি হয়ে গেছে, আর তহসিল অফিসটা এখানে যাওয়ার পরে মোটামুটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রবি ঠাকুরের হাসপাতাল ছিল, তারপরে এখন কিছুই নাই। শিলাইদা কাছারি বাড়ি রবীন্দ্রনাথের একটি অন্যতম স্মৃতি চিহ্ন। আমরা আশা করি এটি সংরক্ষণ করা হোক। আমরা যখন এখানে বেড়াতে আসি, বিভিন্ন জায়গা থেকে আসে, তার এই ভগ্নদশা স্মৃতিচিহ্ন দেখে সবাই খুব ক্ষুব্ধ হন। শিগগিরই স্মৃতি বিজড়িত কাছারি বাড়িটি সংস্কারে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ব্যবস্থা নেবে বলে জানালেন জেলা প্রশাসক। 1968 সালে অ্যান্টিকুইটি অ্যাক্ট অনুযায়ী সংরক্ষণ যোগ্য বলে আমাদের প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্ট মনে করছে। জমির অবস্থা, তফসিল, গ্যাজেট ইত্যাদি বিষয়ে তথ্য চেয়েছে। আমরা সেইগুলো প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে আছে। আশা করি যে অল্প কিছুদিনের মধ্যেই
আর্কিওলজি ডিপার্টমেন্ট সেগুলো সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। 1891 সালে শিলাইদহের কুঠিবাড়িতে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর 1901 সাল থেকে কাছারি বাড়িতে বসেই জমিদারি পরিচালনা করেন তিনি। সময় সংবাদ, কুষ্টিয়া। দর্শক, কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে নানা আয়োজনে পালন করা হচ্ছে কবিগুরুর 156তম জয়ন্তী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে 3 দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা এখন সেখানে আপনাদের সরাসরি এই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখন কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছে, এরই মধ্যে আমরা রবীন্দ্রসঙ্গীত, বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম। এর মাঝে মাঝে আমরা দু একটি নৃত্য এরই মধ্যে শুরু হতে দেখেছি। প্রথমে আলোচনা সভার মধ্য দিয়ে কিন্তু এই 3 দিনব্যাপী উৎসবটি শুরু হয়েছিল সকাল 10:30টার দিকে। মূলত সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে এই আয়োজনটি পালন হচ্ছে। আমাদেরকে যেটি আয়োজকরা বলছেন যে প্রতি বছরই তারা 3 দিনব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ঘটা করে এই উৎসবের আয়োজন করে থাকে। মূলত এই উৎসব প্রাঙ্গণের পাশেই কিন্তু ছোটখাটো একটি মেলারও আয়োজন করা হয়। এবারও আমরা ঠিক তেমনটি দেখছি। এখানে আমরা দেখছি যে একের পর এক শিল্পী গোষ্ঠী তারা আসছেন এবং এই রবীন্দ্রসঙ্গীতগুলো পরিবেশন করছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্মৃতিচিহ্নগুলো অনেকে ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। তো আমরা এরকমই দেখছিলাম যে একেবারে এই প্রাঙ্গণটি কিন্তু লোকে লোকে সমাগম, উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে এই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি চত্বরটি। আমরা ভেতরেও দেখেছি প্রচুর পরিমাণ দর্শনার্থীরা এসেছেন, বিভিন্ন বয়সী। তারা বলছেন যে আসলে তারা পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো যেগুলো পড়ে অভ্যস্ত, তারা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্মৃতিচিহ্নগুলো সামনে থেকে দেখছেন তখন তাদের মধ্যে একটি ভিন্ন মাত্রা যোগ করছে। সেই জন্যই তারা এই দিবসটি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু এই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা অনেককেই দেখেছি এই প্রাঙ্গণে আসতে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও এসেছিলেন এখানে প্রধান অতিথি হিসেবে, এবং তিনি যেটি বলছেন যে অসংখ্য কাব্যগ্রন্থ, কবিতা তিনি রচনা করেছেন। প্রায় তার জীবন দশার মধ্যে প্রায় 30 বছর তিনি এই শিলাইদহ কুঠিবাড়িতেই তিনি কাটিয়েছেন এবং এখানে তিনি অনেক রম্য রচনাও এখানে তিনি লিখে গেছেন। তো আসলে রবীন্দ্রনাথকে ধরে রাখার ক্ষুদ্র একটি প্রয়াস হিসেবেই মূলত এই 156তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী এই উৎসবটি তারা পালন করে থাকে। আয়োজকদের মধ্য থেকে আমরা যেটি শুনতে পাচ্ছি যে তরুণ প্রজন্মে অনেকেই আছে যারা রবীন্দ্রনাথের কথা শুনেছে, তার অনেক কিছুই হয়তো দেখেনি। এখানে এসে তারা স্বচক্ষে দেখতে পেয়ে হয়তো তারা আনন্দিত হচ্ছে, পাশাপাশি রবীন্দ্রনাথকে তাদের মধ্যেও কিন্তু ধারণ ও লালন করতে পারবে এবং এটি মূলত সেখানে তাদের মূল উদ্দেশ্য। আমরা এখনো দেখছি যে ছোট বাচ্চাদের একটি নৃত্য অনুষ্ঠান এখানে শুরু হয়েছে। দর্শক, চলুন আমরা এই নৃত্য অনুষ্ঠানের কিছুটা অংশ আমরা এখন দেখে আসি। আপনারা দেখছিলেন যে এরকমই নৃত্য অনুষ্ঠান, সঙ্গীত সহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে 3 দিনব্যাপী উৎসবটি পালন করে আসছে রবীন্দ্র ভক্তরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে হয়তো বিকেল নাগাদ লোকারণ্যের যে ঢল, সাধারণ মানুষের যে ঢল, সেটি আরো বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার আয়োজকরা। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির যে 3 দিনব্যাপী উৎসব তার খবর।
দর্শক, কুষ্টিয়ার শিলাইদহ থেকে কবিগুরু রবীন্দ্রনাথের 156তম জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন আয়োজন চলছে। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। চট্টগ্রামে গোলাম মোস্তফা নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে মীরের সরাইয়ের নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়। পুলিশ ও স্বজনরা জানান, নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। নিহত গোলাম মোস্তফা মীরের সরাইয়ের করেরহাট ইউনিয়নের যুবলীগের সহ সভাপতি ছিলেন। বাইরগুলো তখন তো আরো জায়গা নিয়েও নাসির ও জাঙ্কিরুল তখন পূর্বর কোনো শত্রু নেই। কে বা কারা জানি মাইরা ওনার বাড়ির দরজার সামনে ফালাই গেছে। সকালবেলা আমরা যাই ওনার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি এবং বর্তমানে আসামি ধরার জন্য পুলিশ তৎপর আছে। আজ থেকে সারা বিশ্বে পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ 2017। এ উপলক্ষে গতি কমাও, জীবন বাঁচাও এই স্লোগানে 7 দিনব্যাপী সারা দেশে সড়ক নিরাপত্তা কর্মসূচি ঘোষণা করেছে নিরাপদ সড়ক চাই। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল মিলনায়তনে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা করেন নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি ইলিয়াস কাঞ্চন। সংবাদ সম্মেলনে 2020 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার 50% কমিয়ে আনার দাবি জানানো হয়। যত দ্রুত গাড়ি চালাবেন, ব্রেক করতে তত বেশি সময় লাগবে গাড়ি থামাতে। এর ফলে আপনি ইচ্ছে করলেও দুর্ঘটনা এড়াতে পারবেন না। 2020 সালের মধ্যে সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার 50% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কারণ গড়ে 5% গতি কমলে 30% সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমে যাবে। দেখছেন দুপুরের সময়। এখন নতুন বাংলা লিংক সংযোগে বছর জুড়ে সোশ্যাল মিডিয়া একদম ফ্রি। বাংলা লিংক। শেষ পর্যন্ত মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রোই ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 66%-এরও বেশি ভোট পেয়ে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়লেন এই 39 বছর বয়সী নেতা। এদিকে পরাজয় মেনে নিয়ে ম্যাক্রোকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডানপন্থী লপেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোর জয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশি কমিউনিটি ও অভিবাসীদের পক্ষে কাজ করবেন বলেও প্রত্যাশা তাদের। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু। দ্বিতীয় দফা নির্বাচনের পর ওমাস দলের এমানুয়েল ম্যাক্রনের জয়ের পর এখন ম্যাক্রন শিবিরের পাশাপাশি অভিবাসী প্রত্যাশী, বিশেষত ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাস বিরাজ করছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই বাংলাদেশি অধ্যুষিত গার্দনোট, মেট্টোহুস, কেতসীমা সহ অন্যান্য এলাকাগুলোর বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা ভিড় জমান এবং নির্বাচনের ফলাফল নিয়ে আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করেন। ন্যাশনাল ফ্রন্টের মেরিন লুপেন বিজয়ী হয়ে আসলে অভিবাসীদের জন্য কঠোরতা অবলম্বন করবেন এমন একটি শঙ্কা আর ভয় ছিল অভিবাসী প্রত্যাশী তথা ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ম্যাক্রনের জয়ের পর তাদের সেই শঙ্কা আর ভয় এখন অনেকটাই কেটে গেছে বলে মনে করা হচ্ছে। এটা বিশ্বের একটা শক্তিধর দেশ, এখানে ফার্টিলিটি, ইগালিটি, লিবারেটি। আজকে আমাদেরই জয় হয়েছে। আমরা প্রবাসী বাংলাদেশিরা মার্কোকে আমরা প্রেসিডেন্ট হিসাবে পেয়েছি। আমরা আশা করি প্রবাসীদের জন্য উনি ভালো কাজ করবেন এবং আমরা বাংলাদেশি কমিউনিটি উনার সাথে আমরা দেখা করব এবং বাংলাদেশকে নিয়ে আমরা উনার সাথে কথা বলবো। আমরা আশা করি এই যাত্রা উনার খুবই ভালো হবে। সবাই অত্যন্ত আনন্দিত ম্যাক্রনের জয় শুনে এবং বাংলাদেশের লোকের সবাই উৎফুল্লভাবে আজকে এই জয়কে বরণ করে নিয়েছে এবং আমরা যারা প্রবাসী আছি সবাই অত্যন্ত আনন্দিত। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাশা করছেন সন্ত্রাস দমনে এমানুয়েল ম্যাক্রন আরো কঠোর হবেন এবং ফ্রান্সের ব্যবসা বাণিজ্য আরো বেশি চাঙ্গা হবে। অভিবাসী নীতিতে এমানুয়েল ম্যাক্রনের নমনীয়তার যে আশা করছেন সেটি আসলে বাস্তবে কতটুকু রূপায়ণ হয় সেটি এখন দেখার বিষয়। প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত কেতসীমা থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিরাট কোহলিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারত। 15 সদস্যের দলে ফিরেছেন রোহিত শর্মা, মনীষ পান্ডে ও মোহাম্মদ শামি।
গেল 25 এপ্রিল ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করার শেষ সময়, কিন্তু আইসিসির সঙ্গে লভ্যাংশ বন্টন নিয়ে দ্বন্দ্বের কারণে নির্ধারিত সময়ে দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটেরও ঘোষণা দিয়েছিল ভারত। তবে রোববার বিশেষ সাধারণ সভা শেষে আসরে অংশ নেয়ার ঘোষণা দেওয়ার 24 ঘন্টার মধ্যে দলও ঘোষণা করল ক্রিকেটের প্রভাবশালী এই দেশটি। 2015 বিশ্বকাপের সেমিফাইনালের পর আবারও ভারতীয় দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি। এছাড়াও দলে আছেন আরও 4 পেসার। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেছেন রোহিত শর্মা ও অশ্বিন। দলের অন্য সদস্যরা হলেন শিখর ধাওয়ান, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, উমেশ যাদব, যুবরাজ সিং, বুমরাহ ও আজিঙ্কা রাহানে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রমজানে অফিস সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। মন্ত্রিসভায় সিদ্ধান্ত, ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিজস্ব নিয়মে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম মুলতবি চেয়ে বেগম জিয়ার আবেদনের খারিজ করে আবারও সময় দিলেন আদালত। পরবর্তী শুনানি 15ই মে। নির্বাচনে কে অংশ নেবে কে নেবে না তা ইউরোপীয় ইউনিয়নের বিষয় নয়। 2014 থেকে শিক্ষা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে বিসিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মারাত্মক দূষণের মুখে প্রকল্প এলাকা, ব্যবসায়ীদের ক্ষোভ। দেখা দিন 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জয়ন্তীতে দেশ জুড়ে নানা আয়োজন। কবিগুরুর স্মৃতি ধরে রাখার দাবি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।